ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার। 15 বছরের জঞ্জাল সরানো হয়েছে 16 মাসে, বললেন প্রধান বিচারপতি। পঞ্চদশ সংশোধনী নিয়ে চূড়ান্ত আপিল শুনানি 5 মার্চ। খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন, দিচ্ছেন সাড়া, বললেন ডাক্তার জাহিদ। শারীরিক অবস্থা নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান। বিএনপিকে সংস্কার বিরোধী প্রমাণের অপচেষ্টা চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের প্রতিশ্রুতি। ঠাকুরগাঁয়ে বইছে নির্বাচনী উত্তাপ, গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান চান ভোটাররা। কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তি, দিতে হবে 5 বছরের সামাজিক মাধ্যম, ইমেল ও বায়োমেট্রিকের তথ্য, বাড়ছে উদ্বেগ। এবং লা লিগার পর চ্যাম্পিয়ন্স লিগেও রিয়াল মাদ্রিদের হার। লিগ টপার আর্সেনালের টানা 6ষ্ঠ জয়, পয়েন্ট হারালো পিএসজি। আমন্ত্রণ সংবাদ দুপুরে, শুনছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। এবারে পুরো খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা আজ সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে বিস্তারিত জানাবেন সিইসি এম নাসির উদ্দিন। বুধবার তার ভাষণ রেকর্ড করে বাংলাদেশ টেলিভিশন ও বেতার। ভাষণে ঘোষণা করবেন বহুল কাঙ্ক্ষিত ভোটের তারিখ, সেই সঙ্গে নির্বাচন কমিশনের প্রস্তুতি, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে নেওয়া পদক্ষেপ তুলে ধরে ভোটারদের প্রতি বিভিন্ন আহ্বান জানাবেন সিইসি। এদিকে নির্বাচনের তফসিল ঘোষণাকে ঘিরে আগারগাঁও নির্বাচন ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মূল ফটকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বসানো হয় শক্তিশালী ব্যারিকেড। যানবাহন চলাচল সীমিত রাখা হয়েছে, বাড়ানো হয়েছে নজরদারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে আজ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ ভুইয়া। ইউসুফ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। তফসিল ঘোষণা ঘিরে নির্বাচন কমিশনের সার্বিক পরিস্থিতি কি জানাবেন? তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আপনি জানেন যে সকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তায় আসলে নির্বাচন ভবন সহ আশেপাশের এলাকায় নজরদারির মধ্যে রয়েছে। এবং আমি সকাল থেকে নির্বাচন ভবনের সামনেই ছিলাম। এখানে এসে আমরা যেমনটি দেখেছি, সকাল ঠিক 11টার আগ মুহূর্তে প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বে অনেক নির্বাচন কমিশনাররা প্রবেশ করেছেন নির্বাচন ভবনে। এবং তার আগেই সকাল 10টার আগ থেকেই একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে সিনিয়র সচিব আক্তার আহমেদের নেতৃত্বে। নিয়মিত যে বৈঠকটি আসলে অনুষ্ঠিত হয়ে থাকে নির্বাচনের কার্যকলাপ নিয়ে, সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। এবং যে ভাষণটি রেকর্ড করা হয়েছে গতকাল বিকাল 4টার সময়, সেই ভাষণটি আজ সন্ধ্যা 6টায় তফসিল ঘোষণার মাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন জানিয়ে দিবেন। এবং বহুল কাঙ্ক্ষিত যে প্রত্যাশিত মানুষের যে আকাঙ্ক্ষা যে কবে হচ্ছে 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তারিখ, সেই তারিখটি আজকে তফসিল ঘোষণার মাধ্যমে তিনি জানিয়ে দিবেন দেশবাসীকে। এবং সেই সঙ্গে তফসিল ঘোষণায় শুধুমাত্র নির্বাচনের তারিখই নয়, সেই সঙ্গে নির্বাচনের বিভিন্ন কার্যক্রম নিয়ে তিনি জানাবেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম, সেই সঙ্গে আচরণবিধি সহ সব ধরনের তফসিল, যেহেতু এবার তফসিলটি একটু ভিন্ন ধরনের, ভিন্ন প্রেক্ষাপটে এবার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে বেশ কিছু নতুনত্ব আনছে নির্বাচন কমিশন। যেমন পোস্টাল ব্যালটের মাধ্যমে যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, প্রবাসী ভোটাররা রয়েছে, সেই সঙ্গে যারা এই নির্বাচনের কার্যক্রমে জড়িত থাকবে, তারা সবাই আসলে ভোটের মাধ্যমে ভোট দিতে পারবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। এবং সেই সঙ্গে কারাগারে যারা জেল হাজতে যারা রয়েছেন তারাও ভোট দিতে পারবেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। সেই সঙ্গে গতকালই রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি এবং প্রধান নির্বাচন কমিশনার, রাষ্ট্রপতি এবং যিনি প্রধান বিচারপতি রয়েছেন তার সঙ্গে দেখাও করেছেন গেল 2 দিন যাবৎ। সেখানে নির্বাচনের যত আইনগত জিনিস রয়েছে এবং সেই সঙ্গে রাষ্ট্রপতির যে সহায়তা রয়েছে, সব জিনিস আসলে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। এবং নির্বাচনের যত প্রেক্ষাপট এবং যে কার্যকলাপ রয়েছে নির্বাচন কমিশনের, সেই ব্যাপারগুলো নিয়েও সেখানে আলোচনা হয়েছে। তবে আজ সন্ধ্যা 6টার সময় আসলে যেই বহুল কাঙ্ক্ষিত নির্বাচন কমিশনের তফসিল, সেই তফসিলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কখন অনুষ্ঠিত হতে যাচ্ছে 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। ইউসুফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, নির্বাচন কমিশন ভবনের সামনে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী এবং আজকের তফসিল ঘোষণাকে ঘিরে সবশেষ আপডেট সম্পর্কে জানাচ্ছিলেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের 15দশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের চূড়ান্ত শুনানি হবে আগামী বছরের
5ই মার্চ। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। এ সময় প্রধান বিচারপতি বলেন, 15 বছরের জঞ্জাল সরানো হয়েছে 16 মাসে। এ সময় সংবিধানের 15 সংশোধনের কিছু বিষয় পরবর্তী সংশোধনের হাতে ছেড়ে দেওয়া উচিত বলে জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। 2011 সালে 30 জুন 15 সংশোধনী জাতীয় সংসদে পাশ হয়। গেল বছর ক্ষমতা পরিবর্তনের পর এই নিয়ে রিটের প্রেক্ষিতে 17 ডিসেম্বর সংশোধনী অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। 13 অ্যামেন্ডমেন্টের ফুল জাজমেন্ট আসার আগেই বাংলাদেশের সংবিধান অ্যামেন্ডমেন্ট করে সরকার 15 অ্যামেন্ডমেন্টের মধ্যে চলে এসেছে এবং তাদের ইচ্ছা কেয়ারটেকার সরকার বাতিল করে দিয়েছে অ্যামেন্ডমেন্ট করে। এই মামলাটির আজকে শুনানি স্থগিতের অর্থ এই নয় যে মামলাটি ওনারা বিচার বিশ্লেষণ করবেন না। ওনারা বলেছেন যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়েরকৃত আপিল যেখানে লিভ গ্রান্ট করেছেন, এই আপিলটি শুনানি করবেন, সেটি হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে এবং 5ই মার্চ 2026 তারিখে শুনানি করবেন। জোড়া খুনের মামলায় সরাসরি ব্রিফ করছে ডিএমপি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জানতো না। এক পর্যায়ে আয়েশা সম্পর্কে কোনো তথ্য না পেয়ে মোহাম্মদপুর থানায় গত 1 বছরে গৃহকর্মী কর্তৃক চুরির ঘটনাসমূহ পর্যালোচনা করা হয় এবং তার গলায় যে পোড়া দাগ এবং জেনেভা ক্যাম্প এলাকায় থাকে আয়েশা নামের এক গৃহকর্মীর খোঁজ পাওয়া যায়। সে গত জুলাই মাসে মোহাম্মদপুর থানার হুমায়ুন রোডের এক বাসায় চুরির ঘটনায় জড়িত ছিল। সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে আয়েশার সাথে যোগাযোগের একটি মোবাইল নম্বর পাওয়া যায়, সেটি 2000। উক্ত নম্বরে যোগাযোগ করলে জানা যায় তার মোবাইল নম্বরটি কখন কে ব্যবহার করেছেন তিনি সঠিক মনে করতে পারছেন না। তবে কিছুদিন পূর্বে তার ফোনের ডিসপ্লে নষ্ট থাকায় রাব্বি নামে তার এক ছোট ভাইকে ঠিক করার জন্য দেয়। এ সময় সিমটি রাব্বির ফোনে ব্যবহার করা হয়ে থাকতে পারে। এভাবে রাব্বিকে শনাক্ত করা হয়। তিনি জানান রাব্বির স্ত্রীর নাম আয়েশা, সে মানুষের বাসায় গৃহকর্মীর কাজ করে। আরও জানা যায় তারা জেনেভা ক্যাম্পে ভাড়া বাসায় থাকে। এভাবে ঘটনার 24 ঘন্টার মধ্যে হত্যাকারী আয়েশার পরিচয় নিশ্চিত হয়। আয়েশাকে গ্রেফতার করার জন্য পুলিশ প্রথমে হেমায়েতপুর তার মায়ের বাসায় অভিযান পরিচালনা করে, কিন্তু তার মা জানান তারা রাত্রে বাসায় ছিল কিন্তু সকালবেলা বের হয়ে গেছে। আয়েশার মাকে নিয়ে পুলিশ রাব্বির মায়ের বাসাও যায়, কিন্তু সেখানেও তাদের পাওয়া যায়নি। তারা পুলিশকে জানায় আয়েশা ও রাব্বি বরিশালে গিয়ে থাকতে পারে। এক পর্যায়ে তাদের নিকট প্রাপ্ত তথ্য প্রযুক্তির সহায়তায় পটুয়াখালীর দুমকি থানাধীন প্রত্যন্ত নলুয়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ, কিন্তু সেখানেও তাদের পাওয়া যায়নি। পরবর্তীতে এডিসি মোহাম্মদপুরের নেতৃত্বে থাকা পুলিশের আভিযানিক টিম ঝালকাঠি জেলার নলছিটি থানার চরকারা গ্রামে আয়েশার স্বামী রাব্বির দাদার বাড়িতে বুধবার গতকালকে 10 ডিসেম্বর অভিযান পরিচালনা করে এবং বেলা আনুমানিক 12:30 ঘটিকার সময় আয়েশা ও তার স্বামী রাব্বিকে গ্রেপ্তার করতে সক্ষম হন। এ সময় তাদের কক্ষ তল্লাশি করে গৃহকর্মী আয়েশা কর্তৃক চোরাইকৃত একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। মোহাম্মদপুরে জোড়া খুনের মামলায় ব্রিফ করছেন ডিএমপি। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সিসিও থেকে আইসিইউতে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি চিকিৎসা নিতে পারছেন এবং সাড়া দিচ্ছেন, তবে এখনও বিদেশে নেওয়ার মতো তার শারীরিক অবস্থা হয়নি। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। যুক্ত হচ্ছে নিয়াজ, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে নতুন কোনো তথ্য আছে কিনা আপনার কাছে, আমাদের জানাবেন। যদি একটু বলি যে আপনাকে, বেগম খালেদা জিয়া এবার কেয়ার হাসপাতালে কিন্তু প্রায় দীর্ঘ আজকে 19 দিন হতে চললো তিনি এখানে চিকিৎসা নিচ্ছেন এবং সেই সাথে কিন্তু তাকে আপনার গত সপ্তাহে কিন্তু তাকে বিদেশে নেওয়ার চেষ্টা ছিল এবং সেই
যারা চিকিৎসক রয়েছেন আসলে তাদের পরামর্শে কিন্তু এবং এয়ার অ্যাম্বুলেন্সের কিছু কারিগরি ত্রুটি থাকার কারণে কিন্তু গত সপ্তাহে কিন্তু আসলে আপনার বিদেশে নেওয়া হয়নি এবং তারপর থেকে কিন্তু আবারও সেই দেশেই চিকিৎসা চলছে এবং এরপরে ঠিক গেল শনিবার সর্বশেষ ডাক্তার এজেএম জাহিদ হোসেন কিন্তু কথা বলেছিলেন আমাদের গণমাধ্যমের সাথে তার শারীরিক অবস্থা নিয়ে এবং বিদেশে যাত্রাও নিয়েও এবং সবশেষ কিন্তু গতকাল ঠিক রাতে কিন্তু তিনি আবার আমাদের সাথে কথা বলেছেন গণমাধ্যমের সাথে তার শারীরিক অবস্থা নিয়ে। তিনি যেটি বলেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার যে শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থার জন্য যে ধরনের চিকিৎসা দেওয়া দরকার সব থেকে ভালো চিকিৎসা আসলে এখানে ব্যবস্থা করা হচ্ছে এবং বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে আসলে সেটি করা হচ্ছে এমনটি কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন যে তাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি সেটি গ্রহণ করতে পারছেন এবং সেই সাথে তিনি এটা কিছুটা রেসপন্সও করছেন এমনটি কিন্তু জানিয়েছেন আমাদেরকে বেগম ডাক্তার এজেএম জাহিদ হোসেন এবং সেই সাথে তিনি দেশবাসীকে এবং সবাইকে তিনি অনুরোধ করেছেন যেন কোনোভাবেই যেন তার চিকিৎসা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে যেন কোনো ধরনের কোনো গুজব না রটানো হয়, যেহেতু তিনি সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং একটি দলের তিনি প্রধান। সেই ক্ষেত্রে কিন্তু তিনি বলেছেন তার বিষয়ে কিন্তু আসলে জনগণের আকাঙ্ক্ষা আছে তার চিকিৎসার খোঁজখবর নেওয়ার জন্য বা তার স্বাস্থ্যের কী অবস্থা সেটি আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষা থেকেই আসলে যেন জনগণের যেন কোনো জনমনে যেন কোনো ধরনের কোনো আপনার গুজব না রটিয়ে কোনো ধরনের আপনার তাদেরকে যেন আসলে বিভ্রান্ত না করায় সেটি আসলে কিন্তু তিনি বারবার অনুরোধ জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ আপডেট সম্পর্কে জানাচ্ছিলেন তিনি। আগামী নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পাবে বিএনপি, যা দেশকে নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে রাজধানীর খামারবাড়ির কেআইবি মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সভায় এ কথা বলেন তিনি। এ সময় নতুন একটি দলের জোট বিএনপিকে সংস্কার বিরোধী প্রমাণে অপচেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। জনগণকে সঙ্গে নিয়ে আমরা বাংলাদেশে এমন একটি প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন করব যে পার্লামেন্ট বাংলাদেশে একটা নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে। নতুন তৈরি করা একটি দল জোট করেছেন তারা, আমরা স্বাগত জানিয়েছি। সবসময় তরুণ যুবকদের যে কোনো প্রয়াসকে আমরা স্বাগত জানাই, কিন্তু সেটা হতে হবে অবশ্যই একটা ইতিবাচক ঘটনা। তারা বললেন যে বিএনপির একটি সংস্কার নিয়ে কাজ করে না, সংস্কার জন্মই তো দিয়েছে বিএনপি। এবার আইডিএলসি জনতার ভোট। ইতিহাস, ঐতিহ্য আর সম্ভাবনাময় জেলা ঠাকুরগাঁও। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে জেলার 3টি আসনেও বইছে নির্বাচনী হাওয়া। প্রার্থীরা ব্যস্ত গণসংযোগে আর ভোটাররাও তৈরি তাদের জনপ্রতিনিধি বেছে নিতে। তবে এ জেলার অন্যতম সমস্যা স্বাস্থ্য খাত। রাস্তাঘাটের অবস্থাও নাজুক। একই সঙ্গে বেকারত্ব দূর করতে কর্মসংস্থান সৃষ্টির দাবি ভোটারদের। ঠাকুরগাঁও থেকে সহকর্মী শাকিল আহমেদকে সঙ্গে নিয়ে তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ, বালিয়াডাঙ্গি, হরিপুর ও রানীশংকৈল এই 5টি উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও জেলা। এখানে জাতীয় সংসদের 3টি আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের প্রার্থী কেন্দ্রীয় নেতা দেলাওয়ার হোসেন আর এনসিপির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। ঠাকুরগাঁও 2 আসনে বিএনপির প্রার্থী ড্যাবের সাবেক মহাসচিব ডাক্তার আব্দুল সালাম, জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম, এনসিপির প্রার্থী রবিউল ইসলাম। ঠাকুরগাঁও 3 আসনে বিএনপির প্রার্থী জাহিদুর রহমান, জামায়াতের প্রার্থী মিজানুর রহমান, এনসিপির প্রার্থী গোলাম মুর্তজা সেলিম। এ জেলায় অন্য দলগুলোর প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। স্থানীয়দের দাবি, ভোট এলেই প্রার্থীরা নানামুখী উন্নয়নের পরিকল্পনার কথা বললেও তা বাস্তবায়ন হয় না। তাই এবার সুযোগ এসেছে সঠিক প্রার্থীকে বেছে নেয়ার।
ফসলের ন্যায্যের দাম দিবেন একটা। কৃষিকাজে কোনো যন্ত্রপাতি বা মেশিন টেশিন নাই বা ওরকম ডিপ টিউবওয়েল নাই। এই বিএনপি সরকার আসলে আমার এই এলাকা আর বাংলাদেশের জন্য খুব ভালো হবে। ঠাকুরগাঁও 2 আসনে ডাক্তার সালামকে চাই আমরা। এরই মধ্যে জেলার 3টি আসনে প্রচার ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। এটাই হয়তো আমার শেষ নির্বাচন। আমি আপনাদের কাছে আপনাদের মানুষ হিসেবে আমি কাজ করার চেষ্টা করেছি। কৃষকদের উন্নয়ন, যোগাযোগের ব্যবস্থা করতে হবে, এখানে ইন্ডাস্ট্রি করে এই চাকরি সংস্থান করতে হবে। মানুষ পরিবর্তন চায়, মানুষের মধ্যে এখন পরিবর্তনের চিন্তা চেতনা। আমাদের যে নতুন বাস্তবতার যে আকাঙ্ক্ষার কথা বলছি, নতুন বন্দোবস্তের কথা বলছি, তারা আমাদের প্রত্যেকেই কাছে টেনে নিয়েছে। ঠাকুরগাঁও 1 আসনে 1986 সাল থেকে 2024 সাল পর্যন্ত 10টি সংসদ নির্বাচনের ফল বিশ্লেষণে দেখা যায় এই আসনে আওয়ামী লীগ 7 বার, বিএনপি 2 বার ও জাতীয় পার্টি 1 বার জয়ী হয়। আর 2 আসনে 2 বার কমিউনিস্ট পার্টি, 1 বার বিএনপি, 1 বার জাতীয় পার্টি আর 7 বার আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়। ঠাকুরগাঁও 3-এ জাতীয় পার্টি 3 বার, ওয়ার্কার্স পার্টি 1 বার, কমিউনিস্ট পার্টি 1 বার আর আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা 2 বার করে জয় পেয়েছে। ইতিহাস, ঐতিহ্য আর সম্ভাবনাময় জেলা ঠাকুরগাঁও। 3টি সংসদীয় আসন নিয়ে এই জেলায় গত আওয়ামী লীগ সরকারের আমলে লাগেনি তেমন উন্নয়নের ছোঁয়া। তাই আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদের কাছে ভোটারদের প্রত্যাশা তারা জেলার উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখবেন। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঠাকুরগাঁও। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে গণসংযোগ সহ প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। দিনাজপুর 5 আসনের খবর জানাতে এবার সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। যুক্ত হচ্ছি তুহিন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। প্রচার প্রচারণা কেমন দেখছেন সেখানে এবং কি বলছেন ভোটাররা, বিস্তারিত জানাবেন। অবশ্যই ধন্যবাদ। আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এরই মধ্যেই কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন জেলায় কিন্তু যারা প্রার্থী রয়েছেন রাজনৈতিক দলের, তারা কিন্তু তাদের যে প্রচার প্রচারণা এবং ব্যানার ফেস্টুন দিয়ে কিন্তু তারা তাদের নির্বাচনী এলাকায় কিন্তু ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি দিনাজপুর জেলায়, যে দিনাজপুর জেলায় 5টি আসন সংসদীয় আসন, 6টি সংসদীয় আসন রয়েছে। তার মধ্যে আমরা 5 নম্বর আসন যেটি ফুলবাড়ি আসন সেখানে আমরা রয়েছি। আমরা দেখেছি যে এখানে বিএনপির প্রার্থী মনোনীত চূড়ান্ত হয়েছে, সেই সাথে এনসিপির প্রার্থী চূড়ান্ত হয়েছে এবং জামায়াতের প্রার্থীও কিন্তু চূড়ান্ত হয়েছে এই আসনে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে রাস্তার বিভিন্ন গলিতে এবং বিভিন্ন জায়গায় কিন্তু তাদের যে ফেস্টুন সেটি কিন্তু ব্যানার ফেস্টুন সেটি কিন্তু তারা টানিয়েছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে অনেকেই কিন্তু মাইকিংও শুরু করে দিয়েছেন, অর্থাৎ প্রচারণার যে মাইকিং সেটি কিন্তু তারা শুরু করে দিয়েছেন। তবে আপনাকে জানিয়ে রাখি যে আসলে দিনাজপুরের যেই 6টি আসন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে আপনারা জানেন যে দিনাজপুর সদর আসন থেকে কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচন করার কথা রয়েছে এবং সেই সাথে দিনাজপুর 6 আসন থেকে স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন কিন্তু দিনাজপুর 6 আসন থেকে নির্বাচন করবেন। একই সাথে আমরা যেই আসনটিতে রয়েছি এই আসনেও কিন্তু বিএনপির পক্ষ থেকে রেজওয়ানুল হক, যিনি যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, তিনি কিন্তু এখান থেকে নির্বাচন করছেন। যে কারণে একই সাথে অন্য যেই দলগুলো রয়েছে সেখানে কিন্তু জামাতের কেন্দ্রীয় যারা নেতা রয়েছেন তারাও এখান থেকে নির্বাচন করছেন এবং এনসিপির পক্ষ থেকেও কিন্তু আমরা দেখেছি যে এনসিপির যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন তাদের অনেকেই কিন্তু এই জেলা থেকে নির্বাচন করছেন। যে কারণে আমরা বলতে পারি যে আসলে এই জেলার যেই 6টি আসনেই কিন্তু প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, সাধারণ ভোটারদের সাথে কথা বলেছি, তারা যেটি বলার চেষ্টা করেছে যে আসলে এই জেলাটি অনেক পুরনো জেলা, যেখানে অনেক ঐতিহ্য রয়েছে, অনেক পুরনো শিল্প কলকারখানা রয়েছে, যেগুলো অনেকটাই কিন্তু এখন অনেকটা অকেজো হয়ে পড়ে আছে, যেগুলো চালু করলে হয়তো কর্মসংস্থান সৃষ্টি হবে, সেই সাথে যোগাযোগ ব্যবস্থার কিছু ভঙ্গুর অবস্থা রয়েছে, সেগুলো কিন্তু আসলে
তারা চান যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন এবং এই জেলার দায়িত্ব নেবেন তারা যাতে যাদের নিজ নিজ আসনের সর্বোচ্চ উন্নয়ন, সেই সাথে কর্মসংস্থান, সেই সাথে স্বাস্থ্য শিক্ষার বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখেন, সেই প্রত্যাশা কিন্তু করছেন ভোটাররা। তো এই ছিল আসলে আমার কাছে দিনাজপুর 5 আসন থেকে নির্বাচনের প্রচারণার সর্বশেষ তথ্য। তুহিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, উত্তর জনপদের ভোটের আমেজ তুলে ধরছিলেন আমার সহকর্মী। মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন ডাকসু ভিপি সাদিক কায়েম। ট্রাইব্যুনালের খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। যুক্ত হচ্ছে হাসান, ট্রাইব্যুনালে রয়েছেন আপনি, ট্রাইব্যুনালের আজকের কার্যক্রম সম্পর্কে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা ডাকসু ভিপি দেখেছি কিছুক্ষণ আগে, তিনি এসেছেন এখানে এবং সেখানে তার যেটি মামলা ছিল যে জুলাই অভ্যুত্থান চলাকালে 2024 সালের জুলাইয়ে, বিশেষ করে 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বিক্ষোভ হয়। সেখানে ছাত্রলীগ যুবলীগ অতর্কিতভাবে হামলা করে এবং সেই হামলায় গুলির ঘটনা ঘটে এবং সেখানে অন্তত 15 থেকে 20 জন শিক্ষার্থী আহত হয়েছিলেন। সেই ঘটনায় কিন্তু মামলা হয়েছিল। একই সাথে আমরা দেখেছিলাম যে 16 জুলাই কিন্তু পরের দিনে, অর্থাৎ 16 জুলাই কিন্তু আবু সৈদ হত্যাকাণ্ডের শিকার হয়, যেটি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। অর্থাৎ এই যে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় হামলার পরেই কিন্তু জুলাই অভ্যুত্থানের শিক্ষার্থীদের উপরে যে হামলার ঘটনা ঘটে, এর প্রেক্ষিতে কিন্তু মামলাটি হয়েছিল। যেখানে আমরা দেখেছি পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামালের সঙ্গে কিন্তু একটি ফোনে কথোপকথন ভাইরাল হয়। এই কথোপকথনে দেখা যায় যে মাকসুদ কামাল সরাসরি প্রধানমন্ত্রীকে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই আন্দোলন দমানোর জন্য তার কাছে নির্দেশনা চান এবং কোন প্রক্রিয়ায় আন্দোলন দমানো যায় সে ব্যাপারে কিন্তু তার সহযোগিতা চান। একই সাথে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাকে বলেন যে এই যারা আন্দোলন করছে তারা প্রত্যেকেই রাজাকারের নাতিপুতি, রাজাকারের বাচ্চা এবং তাদের প্রত্যেকেই শাস্তি পেতে হবে, এমনটাই কিন্তু সেই কথোপকথনে আমরা দেখেছিলাম। সেই প্রেক্ষিতে কিন্তু তার শেখ হাসিনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসির বিরুদ্ধে এই মামলাটি হয়েছে। সেই মামলার সাক্ষ্য দিতেই কিন্তু বর্তমান ঢাকা বিশ্বের ডাকসুর যে ভিসি সাদিক কায়েম এবং ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আলী, তিনিও কিন্তু এসেছেন, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, তিনি কিন্তু এসেছেন। আমরা কিছুক্ষণ আগে তারা এসেছেন। তো ট্রাইব্যুনালের যে তদন্ত কর্মকর্তা আছে তাদের কাছে কিন্তু আজকে তারা জবানবন্দি দেবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আরেকটি ট্রাইব্যুনাল 1-এ আরেকটি শুনানি রয়েছে, যেখানে সাবেক যে গুমের ঘটনায় একটি মামলা রয়েছে, সেই মামলায় শেখ হাসিনা এবং সাবেক একজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেই মামলার শুনানি আজকে কিছুক্ষণ পরে চলবে এবং সেই সেনা কর্মকর্তাকেও আমরা দেখেছি কিছুক্ষণ আগে আদালতে হাজির করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তার ব্যাপারে কিন্তু আজকে একটি শুনানি রয়েছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ তথ্য। অতসী, দেশে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 8.9 ডিগ্রি সেলসিয়াস আজ রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এতে কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে সেখানকার জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ, কাজে বের হয়ে পড়েন বিপাকে। সেই সঙ্গে টানা এক সপ্তাহের কনকনে ঠান্ডায় হাসপাতালগুলোতেও বেড়েছে জ্বর, সর্দি, নিউমোনিয়া ও ডায়রিয়া রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বয়স্করা। এদিকে কনকনে ঠান্ডায় ভিড় বেড়েছে শীতবস্ত্রের দোকানগুলোতে। শীতের তীব্রতা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। যারা খেটে খাওয়া মানুষ, আসলে তাদের জন্য কঠিন কষ্টকর। এই যে তাদের বস্ত্র ঠিক মতো নেই, এই সকালবেলা উঠেই তারা সেই কাজে যাচ্ছে। তো আসলে আমাদের পঞ্চগড়ে কঠিন শীত। আপনি খেয়াল করেছেন যে পঞ্চগড়ে তীব্র শীত জেঁকে বসেছে। এমন অবস্থায় সর্দি, কাশি, ডায়রিয়া, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে প্রচুর রোগী আসছে। বহির্বিভাগে ডাক্তারদের রোগী সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। 30 ফুট গর্ত খোঁড়া হলেও 23 ঘন্টা পর উদ্ধার সম্ভব হয়নি রাজশাহীর শিশু সাজিদকে। বৃহস্পতিবার ভোর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা সুড়ঙ্গ খোঁড়া শুরু করে। এর আগে বুধবার দুপুর 12:30টায় রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে যায় শিশুটি। এরপর থেকে তাকে উদ্ধারের টানা অভিযান চালিয়ে আসছে ফায়ার সার্ভিস। রাতে এতে যোগ দেয় সেনাবাহিনীও। তবে সকালে ঘটনাস্থলে জমায়েত হয় শত শত উৎসুক জনতা। তাদের সরাতে বেগ পেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। এর আগে বারবার
30 ফুট গর্তে ক্যামেরা নামানো হলেও শিশুটিকে শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা খুঁড়তে পারলে যেহেতু 12 ইঞ্চি ডায়া বিশিষ্ট পাইপের ভিতরে আমরা 6 ইঞ্চি ডায়া বিশিষ্ট একটা পাইপ ঢুকাই দিয়েছি। এই পাইপটা আনুমানিক 35 ফিট যে পাইপটার নিচে যায় নাই, তাতে আমরা বুঝতে পারতেছি যে কেন পাইপটা গেল না। হয়তো বা বাচ্চাটা সেখানে আটকে থাকতে পারে, বা আমরা এই পর্যন্ত গেলে ইনশাল্লাহ আমরা একটা ভালো কিছু জানাতে পারবো বলে আমি মনে করি। 23 ঘন্টা বেশি সময় পরও রাজশাহীর তানোরে গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার করা সম্ভব হয়নি। নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, উদ্ধার কাজ নিয়ে কি বলছেন ফায়ার সার্ভিস কর্মীরা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ অতসী। প্রায় 24 ঘন্টা হতে চললো, এখনো শিশু সাজিদের যে সন্ধান সেটি কিন্তু পাওয়া যায়নি। আমরা যদি একটু ক্যামেরা চোখে দেখানোর চেষ্টা করি যে ফায়ার ব্রিগেডের সদস্যরা এই উদ্ধার অভিযান গতকাল দুপুর থেকে শুরু করেছেন, সেটি এখনো চলছে। 3টি এক্সকাভেটর মেশিন দিয়ে মাটি খনন করা হচ্ছে। বিশেষ করে যেহেতু একটি 8 ইঞ্চি যে পাইপ তার ভেতর দিয়ে শিশুটি ভেতরে প্রবেশ করে, ফলে যেটি হয়েছে যে তার পাশে যে খনন করে মূলত সেই পর্যন্ত যাওয়ার চেষ্টা করা হয়েছে। ফায়ার সার্ভিসের তাই চলছে এবং কাজের যে পরিস্থিতি আমরা যদি অবস্থান করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছ থেকে আমরা যদি জানতে পেরেছি যে তারা যতক্ষণ পর্যন্ত সন্ধান না পাবে ততক্ষণ তাদের উদ্ধার অভিযান সেটি চলতে থাকবে এবং এখন পর্যন্ত সেই উদ্ধার অভিযানটি চলছে। এখানে পুলিশ সদস্যরা নিরাপত্তায় আছেন। আমরা রাতে দেখেছি যে যারা আইনশৃঙ্খলা বাহিনী যে সেনাবাহিনীর সদস্যরাও যে উৎসুক জনতার ভিড় সেটি সামাল দিতে এখানে উপস্থিত হয়েছিলেন এবং এই অঞ্চলের ফায়ার সার্ভিস যিনি উপপরিচালক তিনিও এসেছেন এই যে উদ্ধার অভিযান তদারকি করতে। আমরা সাধারণ মানুষের সঙ্গে যে কথাটি বলেছি তারা যেটি বলছিলেন যে এখানে 150 বা তার চেয়েও বেশি গভীরতায় পানি পাওয়া যায়, ফলে যেই পাইপটি বসানো হয়েছিল সেটি যদি তাকে নিচের দিকে যায় তাহলে অনেকটা বেগ পেতে হবে এবং এটি কবে না পর্যন্ত কতক্ষণ নাগাদ এই অভিযানটি শেষ হবে এবং শিশুটিকে উদ্ধার করা যাবে তা কেউ নিশ্চিত হয়ে বলতে পারছেন না। ফলে যদি আমরা এখনো বলি যে উদ্ধার অভিযান এখনো চলছে, প্রায় 24 ঘন্টা হতে চললো। শিশু সাজিদের যে এক্সাক্ট লোকেশনটি কোথায় এবং কত ফিট গভীরতায় আছে সেটি এখন পর্যন্ত ফায়ার সার্ভিস সদস্যরা নির্ণয় করতে পারেনি। অবশ্যই এই ছিল রাজশাহীর তানোরের কোয়েলহাটি থেকে আমার কাছে সর্বশেষ। শাহেদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। এখনো উদ্ধার হয়নি গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদ, সে বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন তিনি। চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী নিহত হয়েছে। বুধবার রাত 12:30টার দিকে তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যায় উপজেলার বারুইয়ারঘাট পৌর বাজারে এ সংঘর্ষ হয়। জানা গেছে নিহত তাহমিদ ইসলামী ছাত্র আন্দোলনের জোরারগঞ্জ থানার সাবেক সাংগঠনিক সম্পাদক। সম্প্রতি বারুইয়ারঘাট পৌরসভা ছাত্রদলের সঙ্গে যুক্ত হন তিনি। বুধবার সন্ধ্যায় বারুইয়ারহাট দক্ষিণ পৌর বাজারে খালেদা জিয়ার রঘুমুক্তি কামনায় ছাত্রদলের মিলাদ মাহফিলে তাহমিদ অংশ নেন। মাহফিল শেষে কথা কাটাকাটির জেরে পৌর বিএনপির সাবেক সভাপতি দিদারুল আলম মিয়াজির অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এক পর্যায়ে ছুরিকাঘাতে তাহমিদ খান গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। মধ্যরাতে সিলেটে মাত্র 5 মিনিটের ব্যবধানে 2বার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার দিবাগত রাত 2:20:31 প্রথমবার এবং 2:25:14 দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট, যার উৎপত্তিস্থল ছিল সিলেটের বিয়ানীবাজারে। ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বলছে প্রথম ভূকম্পনটির মাত্রা ছিল 3.5, যার গভীরতা ছিল 20 কিলোমিটার। পরেরটির মাত্রা 3.3, এর গভীরতা ছিল 30 কিলোমিটার। এছাড়াও রাত 3:08:36 বঙ্গোপসাগরে আরেকটি ভূমিকম্প আঘাত হানে। রিক্টার স্কেলের মাত্রা ছিল 4.3।
বাংলাদেশ ফুটবল জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়াকে অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করেছে পার্ক অ্যাভিনিউ। বুধবার রাজধানীর গোদরেজ বনানী অফিসে এ সাইনিং অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন গোদরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেড সার্কের হেড সমীর সূর্যবংশী, হেড অব মার্কেটিং ভাস্কর কুমার দে, হেড অব সেলস রিতেশ বড়ুয়া ও হেড অব প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই চেইন গোপাল দ্বিবেদী এবং ডিজিএম শশাঙ্ক পানম্বুর। পার্ক অ্যাভিনিউ গোদরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের একটি গ্রুমিং ব্র্যান্ড, যা আজকের আত্মবিশ্বাসী ও আধুনিক পুরুষদের জন্য প্রিমিয়াম বডি স্প্রে ও পারফিউম সহ ব্যক্তিগত সুগন্ধির জন্য বিশ্বব্যাপী পরিচিত।